আসসালামু আলাইকুম। ট্রান্সপারেন্স গ্রাফিক্স সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য গ্রাফিক্স এবং ডিজাইনের উপর একটি ফুল কোর্স নিয়ে এসেছি। আমার এই কোর্সে মূলত আমি আপনাদের সাথে তিনটা সফটওয়্যার সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করব, অর্থাৎ তিনটা সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে খুব ভালোভাবে জানাবো। আর তিনটা সফটওয়্যার হচ্ছে Adobe Illustrator, Adobe Photoshop এবং Adobe XD। তো শুরুটা আমরা শুরু করব Adobe Illustrator দিয়ে। Adobe Illustrator ক্লাসে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। ম্যাক্সিমাম আমাদের মধ্যে যারা এই প্রথম চিন্তা করে যে আমি গ্রাফিক্স ডিজাইনিং শিখবো, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনার হব, তো তার মাথায় প্রথমে যেটা সর্বপ্রথমে আসে সেটা হচ্ছে আমি কি Adobe Photoshop শিখবো নাকি Adobe Illustrator শিখবো, অথবা Adobe Photoshop Adobe Illustrator এর মধ্যে কোনটা বেশি ভালো, বা দুটোর মধ্যে কোনটা শিখলেই হবে। তো সেক্ষেত্রে আনসারটা হচ্ছে আপনাকে দুটোই শিখতে হবে। আমরা চাইলেও Adobe Photoshop এবং Adobe Illustrator এর মধ্যে কোনো কম্পেয়ার করতে পারবো না, কারণ Adobe Photoshop এবং Adobe Illustrator দুটোই হচ্ছে Adobe কোম্পানির। তো Adobe কোম্পানি Adobe Photoshop এবং Adobe Illustrator তৈরি করেছে দুটো আলাদা কাজের জন্য। আমি যদি আরেকটু সহজ করে বলি, তাহলে একটু ডিটেইলসলি বললে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে গ্রাফিক্সটা কিন্তু মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স হচ্ছে যেটা আমাদের প্রিন্ট করার প্রয়োজন হয় না, অর্থাৎ আমি একটা ডিজাইন করলাম, আমার এই ডিজাইনটা প্রিন্টের জন্য প্রিন্ট করা লাগতেছে না। এই কারণ হচ্ছে আমি এই ডিজাইনটা আমার হচ্ছে বিভিন্ন ওয়েবে ইউজ করতেছি, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া। আর সহজ করে যদি বলি, আমি আমার ফেসবুকের পেজের জন্য যদি একটা কভার ফটো তৈরি করি, তাহলে সেটাকে কিন্তু আমাকে প্রিন্ট করা লাগতেছে না, তার মানে সেটা ওয়েবের মধ্যে থাকতেছে, আর সেটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর আমার যদি প্রিন্ট করার প্রয়োজন হয়, অর্থাৎ আমি যদি বলি যে আমার একটা যদি বিজনেস কার্ডের কথা চিন্তা করি, প্লায়ারের কথা চিন্তা করি, অথবা লোগোর কথা চিন্তা করি, সেটা কিন্তু আমার প্রিন্ট করে বের করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তো আমরা মূলত রাস্টার গ্রাফিক্সের যে কাজগুলো সেগুলোর জন্য আমরা নর্মালি ফটোশপটা ইউজ করি, আর ভেক্টর গ্রাফিক্সের জন্য আমরা ইউজ করি Adobe Illustrator। তো যাই হোক, অনেক কিছু বললাম, এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে ক্লাসে মূলত আমরা যে জিনিসগুলো নিয়ে শিখবো সেটা হচ্ছে Adobe Illustrator আমাদের মেইনলি আজকের ফার্স্ট ক্লাসের মেইন টপিকস হচ্ছে সিলেকশন টুলস। আর সিলেকশন টুলসের পাশাপাশি আমরা আরো কিছু সম্পর্কে জানবো, সেটা হচ্ছে একটা ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে হয়, তারপরে হ্যান্ড টুলস সম্পর্কে জানবো, জুম টুলস সম্পর্কে জানবো, আর রোটেট সম্পর্কে হালকা ধারণা নেব, কপি, তারপর হচ্ছে রিপিট। এই জিনিসগুলো আমরা আজকে আমাদের প্রথম ক্লাসের যে সিলেবাসটা ওটার মধ্যে রেখেছি আর কি। তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সর্বপ্রথমে আমাকে একটি নিউ ডকুমেন্ট নিতে হবে। তা আমি যখনই নিউ কোনো ডকুমেন্ট নিতে যাব, তখনই ইলাস্ট্রেটর আমার কাছে কিছু জিনিস জানতে চাইবে, অর্থাৎ আমি যে পেজটা নিচ্ছি সেই পেজের সাইজ সম্পর্কে জানতে চাইবে, সেটা কোন সাইজের হবে, সেটা কি লেটার সাইজ হবে নাকি A4 সাইজের হবে। আর একটা বিষয় জানতে চাইবে, সেটা হচ্ছে আমি কোন ইউনিটে রাখবো, আমি কি ইঞ্চিতে রাখবো নাকি পয়েন্টে রাখবো নাকি পিক্সেলে রাখবো। তো সাপোজ আমি এখান থেকে A4 যে সাইজটা আছে ওইটা সিলেক্ট করি। A4 সাইজটা যখনই আমি সিলেক্ট করলাম, তখন A4 এর যে ভ্যালুটা অর্থাৎ ইঞ্চিতে দেওয়া আছে, আমি ইচ্ছে করলে এটাকে পিক্সেলে নিতে পারি। তো আমরা যেহেতু প্রিন্টের জন্য করবো, তো অবশ্যই আমরা সেটা ইঞ্চিতে রাখবো। পরবর্তীতে যে স্টেপটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমি যদি একটা ডকুমেন্ট নিই আর সেই ডকুমেন্টের হাইটটা যদি বেশি হয় আর উইডথটা যদি কম হয়, তাহলে সেটা হচ্ছে পোর্ট্রেট। আর সেই ডকুমেন্টের যদি উইডথটা যদি বেশি হয় আর হাইটটা যদি কম হয়, তাহলে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনারা যদি বিষয়টা ক্লিয়ার না হন, তাহলে আমি একটা সহজ উদাহরণ দিই, যে উদাহরণের মাধ্যমে আপনারা খুব সহজে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে, সেই মোবাইল ফোনটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে তার হাইটটা অনেক বেশি আর উইডথটা অনেক কম, তার মানে সেটা হচ্ছে একটা পোর্ট্রেট। আর আপনার সামনে যে ল্যাপটপে যে স্ক্রিনটা আমরা দেখতে পাই, সেটার কিন্তু আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে সেটার হাইটটা হচ্ছে কম, ওই তুলনায় উইডথটা অনেক বেশি, তার মানে সেটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ। আশা করি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের বিষয়টা আপনাদের ক্লিয়ার। এরপর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে হচ্ছে পেজ সংখ্যা। আমি যদি একটা পেজ ডিজাইন করি, তাহলে আমি এখানে আর্টবোর্ড দেবো 1। আমি যদি দুটো পেজ নিয়ে কাজ করি, অর্থাৎ দুটো পেজ ডিজাইন করি, তাহলে আমি আর্টবোর্ড দেবো 2। তো আমি যেহেতু এখন একটা পেজ নিয়ে কাজ করতেছি, তো আমি এখানে আর্টবোর্ড সংখ্যা 1ই রাখবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব।
ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমার সামনে যে জিনিসটা আসতেছে এটাকে বলা হয় ইলাস্ট্রেটরের ইন্টারফেস। আর একদম বাম পাশে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় টুলস বার। এই টুলস বারের মধ্যে বিভিন্ন ধরনের টুলস আছে, যে টুলসগুলোর কাজ ভিন্ন ভিন্ন ধরনের, অর্থাৎ আমরা এই টুলসগুলো ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্নভাবে আমরা এই টুলস বারগুলো ইউজ করব। আর এটা হচ্ছে আর্টবোর্ড। আমি যদি এই আর্টবোর্ডটাকে মুভ করাতে চাই তাহলে টুলস বার থেকে আমাকে হ্যান্ড টুলসে সিলেক্ট করতে হবে। আমি হ্যান্ড টুলসে যখনই সিলেক্ট করব তখন আমি ইচ্ছে করলে এই যে এভাবে করে আমি আমার যে আর্টবোর্ডটাকে আছে সেটাকে আমি মুভ করাতে পারবো। আরেকভাবেও করাতে পারি, সেটা হচ্ছে আমার যদি হ্যান্ড টুলসটা সিলেক্ট করা না থাকে, যদি অন্য কোনো টুল সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডে যে স্পেস আছে ওই স্পেসটা প্রেস করি তাহলে আমার অটোমেটিকলি এটা হ্যান্ড টুলটা পেয়ে যাবে এবং আমি এটাকে আবারও ওই হ্যান্ড টুলসের মতো করে মুভ করাতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সাপোজ আমি মুভ করাতে করাতে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে আর্টবোর্ডটা আছে সেটাকে আমি একদম মিডলে নেব। তো সেই ক্ষেত্রে আমাকে অর্থাৎ ফিট করব, মানে আমি আমার বরাবর করে ফিট করব। তো সেই ক্ষেত্রে আমাদের Ctrl+0 প্রেস করলে এটা একদম ফিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুম টুলস। তো জুম টুলস নিয়ে কথা বলার আগে আমাকে যে কোনো একটা শেপ ড্র করতে হবে। তো আমরা শুরুতে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করি। তো রেক্টেঙ্গেল শেপটা ড্র করার জন্য প্রথমে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করতে হবে। রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করার পর দুইভাবে আমরা রেক্টেঙ্গেলটা ড্র করতে পারি। একটা হচ্ছে প্রথমে মাউস পয়েন্ট ক্লিক করে এভাবে ড্র্যাগ করে, এখন ড্র্যাগ করার সময় আমি কিন্তু এখন আমার ইচ্ছে অনুযায়ী একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারতেছি। বাট আমি যদি চাই যে এটা শুধু রেক্টেঙ্গেল না এটা স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে শিফট প্রেস করতে হবে। স্কোয়ার মানে কি সেটা আমরা সবাই বুঝি, স্কোয়ার মানে হচ্ছে যার প্রত্যেকটা বাহুই সমান। তো আমি আবারও বলতেছি, যদি আমরা স্কোয়ার চাই সেক্ষেত্রে আমাদেরকে শিফট প্রেস করতে হবে। এখন আমি শিফট প্রেস করে আছি, যার কারণে এটা অটোমেটিকলি স্কোয়ার হবে। আর আমি যদি স্কোয়ার না চাই তাহলে আমাকে শিফট প্রেস করা লাগবে না। এখন আমি যদি এই শেপটাকে জুম ইন এবং জুম আউট করতে চাই তাহলে আমি দুটোভাবে করতে পারি। প্রথম নিয়মটা হচ্ছে আমার এখানে যে টুলস বার আছে, টুলস বার থেকে জুম টুলসটাকে আমি সিলেক্ট করতে হবে। জুম টুলসটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট মাউস পয়েন্ট দিয়ে যখন এভাবে ক্লিক করব তখন এটা জুম ইন হবে। আর আমি যদি জুম আউট করতে চাই জাস্ট অল্ট প্রেস করে মাউস ক্লিক করলে এটা জুম আউট হবে। আর অন্য একটা নিয়ম সেটা হচ্ছে, যদি আমার এখানে জুম টুল সিলেক্ট করা না থাকে, অর্থাৎ জুম টুল সিলেক্ট করা ছাড়া অন্য যে কোনো একটা টুল যদি সিলেক্ট করা থাকে আর সে অবস্থায় যদি আমি কোনো শেপকে যদি জুম ইন করতে চাই অথবা জুম আউট করতে চাই তাহলে আমাকে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+ প্রেস করলেই হবে। এই যে আমি এখন Ctrl+ প্রেস করতেছি, আমার জুম ইন হচ্ছে। আর আমি যদি Ctrl- ইউজ করি তাহলে জুম আউট। আর আমি যদি এটাকে ফিট করতে চাই তাহলে Ctrl-0। আশা করি বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন টুলস নিয়ে কথা বলবো। সিলেকশন টুলস মানে হচ্ছে কোনো শেপ বা কোনো কিছুকে সিলেক্ট করা। অর্থাৎ আমি এখন এখানে যে শেপটা আছে, আমি যদি এই শেপটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে প্রথমে সিলেকশন টুলসটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সিলেকশন টুলস, তারপরে জাস্ট এখানে ক্লিক করতে হবে, তারপরে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এটা কেন সিলেক্ট করলাম, কোনো শেপকে যদি কাট বলি, কপি বলি, রিফ্লেক্ট বলি, রিসাইজ মানে ছোট বড় করা প্লাস রোটেট করা, যা কিছুই আমি করতে চাই তার জন্য সর্বপ্রথম আমাকে ওই শেপটাকে সিলেক্ট করতে হবে। আর ওই সিলেক্টে আমরা করব সিলেকশন টুলসের মাধ্যমে। তো আমি যদি এটাকে সিলেক্ট করার পর দেখা গেছে আমি এখন এটাকে ইচ্ছে করলে বড় ছোট করতে পারবো, এইভাবে জাস্ট বড় ছোট করতে পারতেছি। এখন আরেকটা বিষয়, আমি যদি চাই যে আমার এই যে শেপটা আছে এটাকে আমি প্রফেশনালি বড় করব। প্রফেশনালি বড় মানে হচ্ছে হাইট এবং উইডথটা সেম রেখে একই অনুপাতে বড় হবে। আর সেটার জন্য আমাকে শিফট প্রেস করতে হবে। এখন আমি শিফট প্রেস করে বড় করতেছি, যার জন্য এটা দেখা গেছে প্রফেশনালি বড় হচ্ছে, হাইট উইডথ একই অনুপাতে বড় হচ্ছে। আর আমি যদি চাই যে এটাকে রোটেট করব তাহলে জাস্ট প্রথমে সিলেক্ট করবো, তারপর রোটেটের যখন সাইনটা দেখাবে জাস্ট এভাবে করে আমি রোটেট করতে পারবো। এখন আমরা কপি এবং মুভ, আনডু এগুলো শিখব। তো কপি মুভ যাই করতে যাই সর্বপ্রথম আমাকে ওই সেম ভাবে সিলেক্ট করতে হবে সিলেকশন টুলসের মাধ্যমে। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর আমি যদি এটাকে মুভ করতে চাই, জাস্ট শুধু ড্র্যাগ করলে এটা মুভ হতে থাকবে। এখন আমি যদি চাই এটাকে কপি করব, তাহলে অল্ট প্রেস করে ড্র্যাগ করব, অর্থাৎ ড্র্যাগের সাথে অল্টটা প্রেস করতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি কপি হবে। আর আমি যদি আনডু করতে যাই তাহলে হচ্ছে কন্ট্রোল জেড। আরেকটা বিষয়, আমি যদি কপি করার সময় অল্টের সাথে যদি শিফট প্রেস করি তাহলে এটা একদম স্ট্রেট আকারে কপি হবে। এখন আঁকাবাঁকা হচ্ছে, বাট আমি যখন শিফট প্রেস করব তখন এটা একদম স্ট্রেট সোজাসুজি কপি হবে। এখন আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি কি করে? কন্ট্রোল ডি হচ্ছে লাস্ট আমি সিলেকশন টুলস দিয়ে যে কাজটা করব, কন্ট্রোল ডি ওটাকে রিপিট করবে। যদি আমি এটাকে জাস্ট কপি করতে চাই, আমি এটাকে জাস্ট কপি করলাম, স্ট্রেট যেহেতু করব শিফট প্রেস করে। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করব, তারপর আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার কপি করব, তার মানে অল্ট প্রেস করে শিফট প্রেস করব স্ট্রেট করার জন্য। তারপর আমি আবার কন্ট্রোল ডি প্রেস করব, তো আশা করি আমরা কন্ট্রোল ডি এর কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে কন্ট্রোল ডি অ্যাকচুয়ালি কি করে। কন্ট্রোল ডি হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমি যে কাজটা করব সেটাকে রিপিট করবে, ঠিক আছে। এখন আমরা জানবো স্ট্রোক কালার এবং ফিল কালার সম্পর্কে। তো স্ট্রোক কালার এবং ফিল কালার সম্পর্কে জানার আগে প্রথমে আমাদেরকে এইখানে দিয়ে একটু লক্ষ্য করতে হবে, এটাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে যেটা সেটা কিন্তু লেখা আছে ফিল কালার, আর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে মাঝখানের যে মানে ভরাট অংশটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার, আর চারপাশের যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এটাকে সুন্দর করে বোঝার জন্য প্রথমে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিলাম। আরো সুন্দর করে বোঝার জন্য আমরা প্রথমে কি করব, স্ট্রোক কালারটাকে অফ করে রাখবো, প্লাস হচ্ছে ফিল কালারটাকে অফ করে রাখবো। তো এখন আমরা শুরুতে আমরা ফিল কালার এটাকে ফিল করব, অর্থাৎ তার মানে কি বুঝতে পারতেছি এটা মাঝখানের যে অংশটা সেটা ফিল আপ হবে। তো আমরা যদি এটাকে রেড দিয়ে ফিল আপ করি, রেড দিয়ে ফিল আপ করলাম। এখন আমরা এই যে রেক্টেঙ্গেল আছে এটার মধ্যে কিন্তু ফিল কালারটা দেখতে পাচ্ছি, বাট স্ট্রোকটা দেখতে পাচ্ছি না, কারণ স্ট্রোকটা আমাদের এখানে অফ দেওয়া আছে। তো আমি স্ট্রোকটাকে এখান থেকে অন করলাম, আমি এটাকে ব্ল্যাক দিচ্ছি। এখন যদি আমি স্ট্রোকের পরিমাণটা আস্তে আস্তে বাড়াই তাহলে এই যে আমরা স্ট্রোকটা দেখতে পাচ্ছি। সো আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে আসলে ফিল কালার কোনটা এবং স্ট্রোক কালার কোনটা। আর ফিল কালার এবং স্ট্রোক কালারটা আসলে কোথা থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে আসলে আমি চাইলে যে কোনো ফিল কালারটা চেঞ্জ করতে পারি। এটাকে আমি যদি সবুজ দিতে পারি, তারপরে আমি যদি চাই এটাকে ইয়েলো করতে পারি। তো আশা করি আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। এখন আমরা যদি এটাতে ফিরে আসি তাহলে আমি যদি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু অবজেক্ট আছে। তো আমরা যদি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করতে চাই তাহলে এভাবে ড্র্যাগ করতে পারি অথবা কন্ট্রোল এ করতে পারি। এখন এই সবগুলো যে এখানে তো সবগুলো অবজেক্ট সিলেক্ট করা আছে, এই সবগুলো সিলেক্ট থেকে যদি আমি কিছু অবজেক্টকে আনসিলেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে শিফট প্রেস করতে হবে। সাপোজ আমি এটাকে চাচ্ছি আনসিলেক্ট করবো, এটাকে শিফট প্রেস করে আনসিলেক্ট করলাম, এটাকে চাচ্ছি এটাকে শিফট প্রেস করে আনসিলেক্ট করলাম, এভাবে চাচ্ছিলাম। তো আমি এখানে কি করতেছি, কন্ট্রোল এ দিয়ে প্রথমে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি যে প্রথমে এগুলোকে মুভ করে নিই। ওকে, সবগুলোকে সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই কলামে যে গুলো আছে এগুলাকে আনসিলেক্ট করব, তারপর এটা বাদ দিয়ে আবার এটাকে আনসিলেক্ট করব, আবার এটা বাদ দিয়ে এটাকে আনসিলেক্ট করব।
তো সেই জন্য আমাকে কি করতে হবে, শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে জাস্ট এভাবে ড্র্যাগ করতে হবে। এই যে তাহলে আমার দেখা যাচ্ছে একটা সিলেক্ট একটা আনসিলেক্ট এভাবে আছে। এখন আমি যেগুলো সিলেক্ট করা আছে এগুলাকে আমি জাস্ট এখান থেকে একটা ফিল কালার দেবো। আমি এগুলাকে সবুজ দিলাম। ওকে, এখন আমার যে বাকি যেগুলো আছে এগুলোকে আমি আবার সিলেক্ট করবো। তো সেম ভাবে কি করতে হবে, প্রথমে এভাবে ড্র্যাগ করে এগুলোকে সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করতে হবে, দেন শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে বাকি যেগুলো আনসিলেক্ট আছে সেগুলোকে আবার সিলেক্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কারণ এগুলোর উপর অলরেডি আমি আপনাদেরকে ধারণা দিয়ে আসছি। তো এখন আমি এগুলাকে করব রেড কালার করলাম। এখন আমি কি করব, সবগুলোকে স্ট্রোক দেব। তার মানে সবগুলোকে সিলেক্ট করলাম, এভাবেও সিলেক্ট করতে পারি অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এখন আমি স্ট্রোক দেব। স্ট্রোক আমি কি দেবো, স্ট্রোক ব্ল্যাকটাই রাখি। তারপর আমি স্ট্রোকটা আস্তে আস্তে একটু বাড়াবো। এই যে, আশা করি সিলেকশন টুলস সম্পর্কে আপনারা একটু পূর্ণ ধারণা পেয়েছেন। আর আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আজকের এই ক্লাস থেকে আমরা যা যা শিখেছি আমি আরেকবার তা রিপিট করি। ডিটেইলস অফ সিলেকশন টুলস, হ্যান্ড টুলস, জুম টুলস, কপি, মুভ, রিপিট, শেপ ড্রয়িং, ফিল কালার, স্ট্রোক কালার। যারা ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক জানেন, হয়তোবা তাদের মধ্যে অনেকের কাছে এই ক্লাসটা বোরিং ছিল, বাট অনেস্টলি যারা ইলাস্ট্রেটর সম্পর্কে কিছুই জানে না বা সামান্য জানে, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আসসালামু আলাইকুম।